কথাটা শোনার জন্যে মোটেও প্রস্তুত ছিলেন না হারাধন পাল। খাটের ওপর বসা অবস্থায় অবনীতা কোনো রকম ভূমিকা না দিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠেন, তোমার অমন ব্যবসা করার দরকার কি যে ব্যবসায় সংসার চলে না, অথচ একজন ভ্যান চালক দিনে 1000 টাকার বেশি রোজগার করে। স্ত্রীর এমন কথায় হারাধন পাল যেন একেবারে খাটের সাথে আটকে যান। জুৎসই একটা উত্তর দেবেন, তাও পারেন না। ঠোঁটের আগায় এসে সব কথা আটকে যাচ্ছে। পাশে ছেলে দুটি পড়াশোনায় ব্যস্ত ছিল। তারা মাথা নিচু করে নিশ্চুপ বসে থাকে, যেন নতুন কোনো শব্দের সাথে এই মাত্র পরিচিত হলো। ছোট ছেলেটা 3 মাস আগে 6 বছর পার করলেও সেও বুঝেছে এমন শব্দ এখানে একেবারে বেমানান। ঝগড়াঝাটি তো দূরের কথা, তারা মা বাবার মধ্যে কথা কাটাকাটিও কখনো দেখেনি। মফস্বল শহর থেকে 17 কিলোমিটার দূরের পরিবেশে বসবাস করলেও গালি দেওয়া, অশ্লীল কটু কথা কখনো এ বাড়িতে হয় না। হারাধন পাল সততার সাথে ব্যবসা করে সংসারের সকল চাহিদা পূরণ করার চেষ্টা করেন। যা রোজগার হয় তাতে বিলাসিতা করা যায় না ঠিকই, তবে মধ্যম শ্রেণীর জীবনযাপন করা তো যেতেই পারে। মাসের শেষে অতিরিক্ত না থাকলেও কম পড়ে না কখনো। তিনি চারদিক এক নজর তাকাতে চেষ্টা করে ব্যর্থ হন। মনে হয় যেন এই মাত্র 100 বছরের জঞ্জাল চোখের পর্দার উপর এসে পড়েছে। গৃহবাসে একটা সময় অধিকাংশ পুরুষকেই অন্দরমহল থেকে কটু কথা শুনতে হয়, অপমানিত হতে হয়। কেউ হেসে উড়িয়ে দেন, কারো মনে এমন দাগ কাটে যা আমৃত্যু থেকে যায়। আর সেই দাগের পাশে ফাঙ্গাস জমতে জমতে নিজেই হারিয়ে যান কালির গহ্বরে। কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতায় হারাধন পালের বয়স 50-এর কোঠায় এসে দাঁড়িয়েছে, অথচ কিশোর বেলায় বড় হবার জন্যে তার সে কি ব্যাকুলতা! কমলদা, ফটিকদাকে দেখে হিংসে হতো। বৌদিদের সাথে কত রং তামাশা, শ্বশুরবাড়ি বেড়ানো, শালীদের নিয়ে নদীর ঘাট, শুভ্র কাশের বনে যাওয়া, আরও কত কি। কেন তাদের মতো বড় হচ্ছে না? বড় হতেই বা আর কতদিন বাকি? ভেতরে ভেতরে ছটফট করতেন, কাউকে বলার কিংবা বোঝার সুযোগ দিতেন না। কি লাজুকতা! কলেজের গণ্ডি পেরোনোর আগেই অভাবের তাড়নায় তার পড়াশোনার সমাপ্তি হলো। এক প্রকার বাধ্য হলেন শেষ করতে। বাবা ফটিক পাল শিক্ষা দীক্ষার ব্যাপারে সচেতন থাকলেও পরিবেশ বলে একটা কথা আছে, যতই চেষ্টা করুক না কেন এই কুমোরপাড়ার কেউই মাধ্যমিকের গণ্ডি পার হতে পারে না। একসময় তারা পৈতৃক পেশা মাটির তৈজসপত্র তৈরির কাজেই লেগে যায়। এদিক দিয়ে হারাধন পালের কপাল বলতে হয়, অন্তত কলেজে ভর্তি হয়ে বছরখানেক শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতেন অফিস আদালতে চাকরি করবেন, সাহেবের মতো ঘুরে বেড়াবেন। সে আশা একদিন নিরাশায় পরিণত হয় যখন বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে ন্যূনতম বেতনের একটা চাকরিও জোগাড় করতে পারেন না। বাবা বাড়ির কাজে মন দিতে বললে তিনি ব্যবসা করবেন বলে জানান। কি ব্যবসা করবে এমন প্রশ্ন মনের ভেতরে উকি দেবার চেষ্টা করেও ব্যর্থ হয়। মূলধন ছাড়া ব্যবসা হয় না, তা তিনি ভালো করেই জানেন। কুমোরপাড়ার সবাই তাদের তৈরি তৈজসপত্র ঝাঁকিতে ভরে মাথায় নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করেন ধানের বিনিময়ে। এই নিয়মে চলে আসছে যুগের পর যুগ। হারাধন পাল গ্রামের শেষের বাজারটিতে মাটির তৈজসপত্রের দোকান দেবার সিদ্ধান্ত নেন। বাবাকে ইচ্ছার কথা জানালে তিনি আর আপত্তিও করেননি। শুরুতে খুব একটা কেনাবেচা না হলেও আস্তে আস্তে বাড়তে থাকে পরিধি। একসময় নিজেদের বাসনপত্রের সাথে অন্য জেলা থেকে বাহারি ফুলের টব এনে বিক্রি করতে থাকেন। দোকানের নামডাক ছড়াতে খুব বেশি সময় লাগে না। দূর দূরান্ত থেকে ক্রেতা আসে নিয়মিত তার কাছে। দিন পাল্টেছে, দেশ দেশের মানুষ আধুনিক থেকে উত্তর আধুনিকের দিকে ধাবিত হচ্ছে। কারণ ছাড়াও প্রয়োজনে অপ্রয়োজনে কেউ আর অপেক্ষায় থাকতে চান না। সব যেন হাতের মুঠোয় এসে ধরা দিচ্ছে রোজ। মাটির তৈজসপত্রের জায়গা দখল করেছে টেকসই প্লাস্টিক, অ্যালুমিনিয়াম।
তাদের রাজত্ব এখন চারদিক। কিছু শৌখিন মানুষ ছাড়া কেউ যেন আর মাটির জিনিসের দিকে তাকাতেই চান না। চাহিদা না থাকায় নগেন পালই মাঝে মধ্যে বাসনপত্র বানান। যেখানে এই কুমোরপাড়ায় 127 ঘরে তৈরি হতো, এখন সেখানে মাত্র একজন কোনো রকম পূর্বপুরুষের পেশাকে টিকিয়ে রেখেছেন। ইচ্ছা করে কেউ বাপদাদাদের পেশা বাদ দেননি। প্লাস্টিকের দখলে চলে গেছে তার সবটা। ফুলের টবের অবস্থা একই। বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের টব এখন বাজারে। খুব বেশি মানুষ মাটির টব কিনতে চান না। নগেন পাল প্রতিদিন বিকেলে মৃতপ্রায় সিগারেট কারখানার পূর্ব গেটের সামনে ফুটপাতে তার তৈজসপত্র মেলে বসেন বিক্রয়ের জন্য। গ্রামে গ্রামে বিক্রির দিন শেষ হয়েছে বহু আগে। হারাধন পালের বয়স হয়েছে, ইচ্ছে করলে গায়ে গতরে খাটা সম্ভব নয়। যৌবনে শুরু করা ব্যবসা এখন ফুলের টবে এসে ঠেকেছে। যা পরিবর্তনের কথা ভাবতেই গা শিউরে ওঠে। টব বিক্রি তিনি শুধু ব্যবসা হিসেবে ভাবেন না, গাছের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। এই ভালোবাসাই এতদিন ব্যবসা টিকিয়ে রেখেছে। শুধু তাই নয়, আশেপাশের 2-10 কিলোমিটারের মধ্যে বাড়ির আঙিনায়, ছাদে, ব্যালকনিতে যারাই টবে গাছ লাগিয়েছেন তারা কোনো না কোনোভাবে হারাধন পালের থেকে অনুপ্রাণিত হয়েছেন। আশেপাশে নার্সারি থাকলেও সেখানে ফলজ ও বনজ গাছের চারাই বিক্রি হতো। হারাধন পাল দোকান দেওয়ার পর তারা টবে রোপণ উপযোগী ফুলসহ সকল গাছ রাখতে শুরু করেন। নাম ডাক দিয়ে তো আর দিন চলে না। চাহিদা অনুযায়ী অর্থের যোগান দিতে না পারায় তিনি এক প্রকার উপেক্ষিত সংসার থেকে। কেউ যেন তাকে মূল্যায়নই করতে চায় না। স্ত্রীর কথা না হয় বাদই দিলাম, বাড়ির সামনের কাঠগোলাপ গাছটিও তাকে দেখে উপহাস করে। সবই বোঝেন হারাধন পাল। তা না হলে আজ সকালে যখন তিনি বাড়ি থেকে পা বাড়িয়েছিলেন, তখন কেন গাছের ডালের আঘাত তার চোখে লাগবে? বুঝলাম কাকতালীয়, তাই বলে আজই আঘাতটা লাগতে হলো। এসব কথা ভেবে হারাধন পালের মন খারাপ থেকে খারাপতর হয়ে ওঠে। সারাদিন বাজারে লোকজনের মধ্যে থেকে ভালো থাকার চেষ্টা করলেও যখন রাত ঘনিয়ে আসে তখন চিন্তার পরিধি বাড়ে। তিনি বাড়ি ফেরাকে ভীষণ ভয় পান। তার কাছে মনে হয় দিনের পর দিন অবনীতা তাকে মানসিক নির্যাতন করছে। ঘরে ঢোকার সাথে সাথেই এটা চাই ওটা নেই করে কান ঝালাপালা করে তোলেন। মাসে সংসার খরচের টাকা একসাথে নবনীতার হাতে ধরিয়ে দিলেও দিন দিন বাড়ে চাহিদার বহর, যা তাকে ভয়ের সাগরে ভাসিয়ে নিয়ে বেড়ায়। অথচ সংসারের চাহিদা বাড়লেও আয় রোজগার তার মোটেও বাড়েনি, বরং কমছে খুব। মাল জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। পুঁজি বেশি খাটলেও লভ্যাংশ বাড়েনি। এই ব্যবসার মাধ্যমে অবনীতার সাথে পরিচয়, ভালো লাগা, ভালোবাসা। হারাধন পালের আদ্যপান্ত জেনেই তাকে মন দিয়েছিলেন। তিনি যখন বউ হয়ে আসেন তখন বাড়িটার দেওয়াল ছিল মাটির, টিনের ছাউনি। বিয়ের আগে কত কথা, তোমার কুড়ে ঘরই আমার রাজপ্রাসাদ, আমার মন্দির, তুমি পাশে থাকলে আমি সারা জীবন এক কাপড়ে বসবাস করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। সেই রাজপ্রাসাদ, মন্দির, এক কাপড় পরিবর্তন শুরু হয় বিয়ের কিছুদিন পর থেকেই। মাটির ঘর ভেঙে তৈরি হয় দালান। 10 বছর পরে প্রতিবেশীদের সাথে পাল্লা দিয়ে ঝকঝকে মেঝে ভেঙে লাগাতে হয় টাইলস। ছোট্ট টেলিভিশন বাদ দিয়ে দেয়ালে ঝুলে পড়ে স্মার্ট টিভি, ইন্টারনেট সংযোগ, আরও কত কি। অথচ হারাধন পালের মোটেও আয় বাড়েনি, বরং পাল্লা দিয়ে আয় তার কমছে তো কমছেই। প্রতিক্ষণ অবনীতার আবদার রক্ষা করতে গিয়ে হারাধন পালের বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত নিঃশেষ হতে থাকে, যা কেউ বুঝতেও পারে না। দুঃখ, কষ্ট, হতাশা একসময় মিলিয়ে যায় চোখের জলও শুকিয়ে গেলে, কিংবা অতি চমৎকার কিছু ঘটলে। মনে হয় সামনে বুঝে আর কোনো বাধার পাহাড় নেই, সব কষ্ট, হতাশা এখানেই মিলিয়ে গেল। হারাধন পাল চোখে বহুবার এমন স্বপ্ন এঁকে ফুরফুরে মেজাজে সকালে ঘর থেকে বেরিয়েছেন। রাতে বাড়ি ফেরার পর আবারও সেই একই টানাপোড়েন। এবার তিনি কঠিন সিদ্ধান্তে অটল হয়ে নিজেকে ছুড়ে দিতে চান অন্য কোথাও, যেখানে কখনো পৌঁছতে পারে না চাওয়া পাওয়া,
দ্বন্দ্ব সংঘাত, ঘাত প্রতিঘাতের ছায়া। যে জীবনে এতটুকু সম্মান নেই, আশা নেই, সে জীবন না থাকাই ভালো। হারাধন পাল আর ঘরে ফিরবেন না। আত্মহুতি সকল সমস্যার অবসান ভেবে আর নিয়তিকে মেনে নিয়ে গভীর রাতে ঘর থেকে বের হন তিনি। নিশুতি রাতের আধারকে বরাবরই ভয় পান হারাধন পাল, অথচ আজ তাকে কোনো ভয় যেন স্পর্শ করছে না। দ্বিতীয় প্রহর মনের বন্দরে একবার অবশ্য খোঁচা দিয়েছিল, সাথে সাথে তিনি মন থেকে সকল সংশয় দূরে ঠেলে দেন। মহাসড়ক দিয়ে না গিয়ে রেল লাইনের পাশ দিয়ে সমান্তরালভাবে বয়ে চলা হাঁটা পথে পশ্চিম দিকে চলতে শুরু করেন। বন্ধুর মতো তার সাথে রাত জাগা চাঁদ পাশাপাশি হেঁটে চলেছে। দিনের বেলা কদাচিৎ মানুষের চলাচল থাকলেও সন্ধ্যার পরে কেউ সাধারণত এই পথ ব্যবহার করে না। রেল লাইনের দুধারে ঘন জঙ্গলের ভেতরে বড় বড় সাপ বিছিয়ে থাকাটাও অস্বাভাবিক নয়। মাঝে মধ্যে দাঁতন গাছের গোড়ায় ঝোপের মধ্যে ইয়া বড় সাপের খোলসও দেখতে পাওয়া যায়। এই কারণেই দিনের বেলায় যারা চলাচল করে তারাও সাবধানতা অবলম্বন করে খুব। আজ কোনো ভয়ই তার মনকে বশ করতে পারে না। এত বছর যে সংসার নামক ভয়ের মধ্যে দিন অতিবাহিত করে এসেছে, সেখানে এ ভয় তো কিছুই নয়। কখনো সখনো রাত জাগা প্রাণীরা যত্রতত্র ছুটে যায় এদিক ওদিক। যত দূর চোখ যায় কোথাও মানুষের ছায়াও দেখা যায় না। হাত বিশেক দূরে রেল লাইনের ওপরে 3 জোড়া জলজলের চোখ দেখে ভয় আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। মনে হয় 3টে প্রাণী তাকে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। খানিক পরে চিত্রা এক্সপ্রেসটা পদ্মবিলা পার হবে। হারাধন পাল ভেবেই নিয়েছেন খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের নিচে নিজেকে সঁপে দিয়ে সকল জ্বালার অবসান ঘটাবেন। এর চেয়ে সম্মানের আর কিছু আছে বলে মনে হয় না। বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ট্রেনের কোয়ালিটি এখনও ভালো, তার মধ্যে এটিও একটি। বেনাপোল এক্সপ্রেস কিংবা চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা এক্সপ্রেসকে মুড়ির টিন বললেও অত্যুক্তি হবে না। ট্রেনগুলি দেখলে মনে হয় 1000 বছর পর এইমাত্র কোনো সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছে। ভেতরে দুর্গন্ধ, যত্রতত্র পানির পিকের দাগ, সিগারেটের ফিল্টার, পলিথিন, বাদামের খোসা, আরও কত কি। সামান্য বোধসম্পন্ন মানুষ এই ট্রেনে ওঠে না। যদি আত্মহুতি নাও দিতে হয় তবুও এমন মানহীন ট্রেনের নিচে নিজেকে ভাবতেই পারেন না হারাধন পাল। চৈত্রের মাঝামাঝি হলেও এই বছর রাতে ঠান্ডা পড়ছে অনুভব করার মতো। প্রকৃতির এমন খামখেয়ালিতে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে পরিবেশবিদদের। তারা এর জন্য মনুষ্যসৃষ্ট সমস্যাকেই দায়ী করছে। কেউ কেউ তো কেয়ামতের আলামত হিসেবে দেখছে, নয়তো চৈত্রের তাপদাহে যেখানে জীবন অষ্টগত হবার কথা সেখানে শীতের পরশ। ফুল স্পিডে ফ্যান চালিয়ে পাতলা কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর মজাই আলাদা। যৌবন বয়সে একদিন কথায় কথায় তার বন্ধু ফারহাদ বিশ্বাস দিয়েছিলেন এই গোপন তথ্য। সেই থেকে তীব্র শীতের সময়ও ফ্যান চালিয়ে ঘুমান হারাধন পাল। অবনীত অনেকবার আপত্তি করেছে, তার অ্যালার্জি প্রচুর। সামান্য একটু ঠান্ডা লাগলেই হাঁচি দিতে থাকে হরদম। কোনো আপত্তি তাকে দমাতে পারেনি। শীত মৌসুমে আলাদা ঘরে ঘুমালেও নিয়মের ব্যত্যয় ঘটেনি কোনোদিন। কাঁধের গামছা স্লিপারের ওপর বিছিয়ে লোয়ার পাতে মাথা রেখে আড়াআড়ি শুয়ে পড়েন হারাধন পাল। রেল লাইনে যত্রতত্র ময়লা পড়ে থাকে, যা বহুবার চাক্ষুষ করেছেন তিনি। এখানে ময়লা থাকা অস্বাভাবিক নয়। আজকের পর গামছাড়ার কোনো প্রয়োজন নেই। একবার অবশ্য ভেবেছিলেন ময়লা আছে কিনা ভালো করে দেখে নেওয়া উচিত, কিন্তু সে উপায় তার কাছে নেই। মোবাইলে থাকা ছোট্ট টর্চের আলোয় পথ দেখা যায় সহজে, সেটা বাড়ি রেখে এসেছেন ইচ্ছে করে। না হলে তার মৃত্যুর পরে কেউ না কেউ মোবাইলটা নিয়ে যাবে। ছোট ছেলেটার মোবাইল বড়ই পছন্দ। তিনি যখন ঘরে ঢোকেন আদুরে গলায় মিষ্টি কথা বলে ছেলেটা মোবাইল নিয়ে ইউটিউবে কার্টুন দেখা শুরু করে। মোবাইল না পেলে ও নিশ্চয়ই খুব কাঁদবে। তার কান্না স্বর্গ থেকে সহ্য করতে পারবে না হারাধন পাল।
যুগের সাথে তাল মিলিয়ে বড় ছেলেও মোবাইলে পাগল। সে অবনীতার মোবাইল এক প্রকার দখল করেই রেখেছে। সময় অসময় একটু ফুসরত পেলেই মোবাইলে গেম খেলে, ইউটিউবে হিন্দি গান দেখে। ট্রেন আসতে এখনও অনেক বাকি। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেন তিনি, যেন ঘুমের মধ্যেই ভবলীলা সাঙ্গ হয়ে স্বর্গে প্রবেশ করতে পারেন। ঘুম আসে না, এমনকি চোখ দুটিও বন্ধ হয় না। তিনি একবার ডান দিকে তাকিয়ে ভয় চোখ ফিরিয়ে বাম দিকে তাকান। এই মাত্র যে দৃশ্য তিনি অবলোকন করলেন, তাতে অন্য সময় হলে নিশ্চিত আত্মারাম খাঁচা ছেড়ে পালিয়ে যেত। চাঁদনি রাত, বেশ দূরে সব কিছুই দেখা যায় অবলীলায়। দুই পাশে 10 হাত দূরত্বের মধ্যে অনেকগুলি শেয়াল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিশাচর প্রাণীগুলো বুঝতে পারছে না কি ঘটতে চলেছে এখানে। দেশে শেয়াল নাকি বিলুপ্তির পথে? হারাধন পাল জানেন সে কথা। বহু বছর পরে এতগুলো শেয়াল দেখে মনে মনে আনন্দ পান। অন্তত বাংলার ইতিহাস সংস্কৃতিতে মিশে থাকা এ প্রাণীটি বিলুপ্ত হয়নি। অথচ সেদিন বড় ছেলেকে কথা প্রসঙ্গে তিনি নিজেই বলেছিলেন, একসময় এই এলাকায় শেয়ালের আনাগোনা ছিল বেশ, এখন আর দেখা যায় না। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দু একটা থাকতে পারে, আর কিছুদিন পরে হয়তো বিলুপ্তপ্রায় প্রাণীতেই পরিণত হবে। বামপাশ থেকে দলনেতা জাতীয় বড় একটা শেয়ালকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয় ভয় হাতে একটা পাথর নিয়ে উঠে বসেন। না জানি কি হতে কি হয়। শেয়ালে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, ভ্যাকসিন নিতে হবে নিশ্চিত। বর্তমানে বেচা কেনার যে অবস্থা, তাতে ভ্যাকসিন কেনার টাকা জোগাড় করা সম্ভব হবে না। কুকুরে কামড়ালে র্যাবিপুর ভ্যাকসিন দিতে হয়, শেয়ালে কামড়ালে কি একই ভ্যাকসিন নাকি অন্য কিছু? নিজের মনের কাছেই প্রশ্ন করে উত্তর পান না। তিনি হেই হেই বলে তাড়াবার চেষ্টা করলে শেয়ালটি ভয় না পেলেও সেখানেই থমকে দাঁড়ায়। বাকি শেয়ালগুলো যেখানে সারিবদ্ধ দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ পাশ থেকে গম্ভীর অস্পষ্ট শব্দ কানে আসে হারাধন পালের। কারা যেন নিজেদের ভেতরে ফিস করে কথা বলছে। দক্ষিণে বিশাল মন্দার বিল, আর উত্তরে বানিয়ারগাতি ফসলের মাঠ। এই মাঠটি এখন আর আগের চেহারায় নেই। মিল কারখানা পাল্টে দিয়েছে তার রূপ ও যৌবন। বিল আর মাঠ মাঝে রেখে বীর দর্পে রেললাইন চলে গেছে রাজধানী অভিমুখে। 5 মিনিটের হাঁটা পথ দূরত্বে যশোর খুলনা মহাসড়ক। মহাসড়ক লাগোয়া কারখানার মূল ভবন থাকলেও বর্ধিত বাউন্ডারি মাঠ জুড়ে। পেছনের দিকে কোথাও পুকুর, কোথাও গোডাউন, কোথাও আবার আগাছায় ভর্তি। দিনের বেলায় কখনো সখনো জেলেরা পুকুর পরিচর্যা করে, মাছ ধরে, তবে সন্ধ্যার পর এদিকে কেউ মারায় না। জনমানব শূন্য এই নির্জনে কারা কথা বলে তবে? ভয় শরীর ভার হয়ে গেছে ইতিমধ্যে। তিনি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। সময়ের সাথে সাথে শব্দটি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। জায়গাটি একেবারে ভালো নয়। প্রায় ডাকাতেরা এখানে মানুষ খুন করে ফেলে রেখে যায়। গত বছর ফাল্গুনের প্রথম সকালেই অল্প বয়সী একটা মহিলার ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল, যার পরিচয় আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। হারাধন পাল নিশ্চিত হন, হাত 20 দূরে শিমুল গাছের পাশ থেকেই শব্দটা আসছে। গাছটি ওখান থেকে স্পষ্ট দেখা গেলেও ঝোপ জঙ্গলের কারণে গোড়ার কিছু দেখা যাচ্ছে না। তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারীর অন্ধভক্ত। জীবনে বহুবার লোকনাথ সংঘের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সদস্যপদ নিয়েছেন। তার অভয় বাণী, রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব, শব্দটা মনের ভেতরে গেঁথে রয়েছে সেই যুবককাল থেকে। তাই তো মনে মনে বাবা লোকনাথ ব্রহ্মচারীর নাম জপতে থাকেন বিরামহীন। মৃত্যুকে আলিঙ্গন করতে যখন এসেছে, তখন কোনো কিছুকে পরোয়া করবে না বলে মনে সাহস সঞ্চয় করতে থাকেন। তবে ডাকাতের হাতে মৃত্যু কোনোভাবে কামনা করেন না তিনি। এই মৃত্যু সম্মানের নয়, বরং অপমানের। তিনি সিদ্ধান্ত নেন ডাকাতদের বুঝিয়ে রাজি করাবেন,
যেন মৃত্যুটা ট্রেনের নিচেই হয়। প্রয়োজনে তারা নিজেরাই স্লিপারের সাথে তাকে বেঁধে দেবেন। তাদের অহেতুক বন্দুকের গুলি খরচ হচ্ছে না, কিংবা ছুরিতে রক্তের দাগও লাগছে না। ফাল্গুন মাসে যে লাশটি পাওয়া গিয়েছিল তার সারা শরীরে ছুরিকাঘাত করলেও চিবুকে আর কপালের ঠিক মাঝে গুলির চিহ্ন ছিল, এমনকি ছুরি দিয়ে গলাও কেটেছিল। এত নির্মম কেন হয় এরা? একটা গুলিতেই তো সব শেষ হয়ে যেত, তবে কেন এই নির্মমতা? কেনই বা দেশের সম্পদ নষ্ট করা? কোনো উত্তর খুঁজে পায় না হারাধন পাল। ট্রেন আসতে এখনো অনেক বাকি। ডাকাতদের মুখোমুখি হবার জন্যে তিনি উঠে দাঁড়াতে শেয়ালগুলি ভয় না পেলেও স্বাভাবিকভাবেই তারা হেঁটে দুই পাশের ঝোপঝাড়ের মধ্যে চলে যায়। গাছটির গোড়ায় যাওয়া সম্ভব হয় না, লতাপাতা আর কাঁটা জাতীয় আগাছায় ভরা চারপাশ। দুরু দুরু বুক নিয়ে খেয়াল করে দেখার চেষ্টা করেন। এখন নিশ্চুপ, কোথাও কোনো শব্দ নেই। কিছুক্ষণ আগে শব্দটি এখান থেকেই আসছিল। এদিক ওদিক তাকিয়ে কিছুই চোখে পড়ে না। তবে কি ডাকাতেরা তাকে দেখে লুকিয়ে পড়ল, নাকি তারা লুকিয়ে থেকে অতর্কিতে হামলা চালাবে? যদি তাই হয় তাহলে এর চেয়ে কেলেঙ্কারির আর কিছুই থাকবে না। তিনি খেয়াল করেন ভয়ে শরীরের ওজন অনেকাংশে বেড়ে গেছে। আর বুঝি সম্মান টিকল না। এভাবে মৃত্যু তিনি কোনো দিন কামনা করেননি। এমনকি অবনীতার ওপর রাগ করে এর আগে বহুবার আত্মহত্যা করতে মনকে উৎসাহ জুগিয়েছিলেন। কখনো ট্রেনের নিচে, কখনো দামি গাড়ির চাকায় পিষ্ট হয়ে, কখনো বা প্রমোত্তরিতে চড়ে মহাসাগরে লাফিয়ে। মন কখনো সায় দেয়নি। আর আজ কিনা ডাকাতদের হাতে। একটা মানুষের সম্মান তো আর কারি কারি নয়, তার তো সীমাবদ্ধতা আছে। সমাজে হারাধনের সম্মান একেবারে কম নয়। সেই যুবক বয়স থেকে ব্যবসা করছেন, একদিনের জন্যও কারোর সাথে মনোমালিন্য হয়নি। আর সেই মানুষটা কিনা আজ ডাকাতদের হাতে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুবরণ করবেন, ভাবতেই শিউরে ওঠেন তিনি। ডাকাতদের কাছে আত্মসমর্পণ করার জন্যে উপর দিকে দুই হাত তুলে যখনই কিছু একটা বলতে মুখ খোলেন, তখনই তার কানে আসে সেই একই শব্দ। তিনি এবার খেয়াল করেন শিমুল গাছের মগডালে বসে দুটি হুতুম পেঁচা তাদের ভাষায় কথা বলছে। নিজেকে ভীষণ বোকা মনে হয় হারাধন পালের। গ্রামের মানুষ, অথচ হুতুম পেঁচার কণ্ঠ বেমালুম ভুলে গেল। তিনি হতাশ হয়ে আবারও ফিরে এসে রেললাইনের ওপর শুয়ে পড়েন। চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে জড়ো হতে চেষ্টা করে। হঠাৎ চিল্লাচিল্লির শব্দে ঘুম উবে যায়। তিনি তড়িঘড়ি উঠে বসেন। দূরের জমাদ্দার বাড়ি থেকে ভেসে আসা শব্দ তার কানে লাগে। মান্দার বিলের গোধূলি বেলায় পদ্মাবিলা গ্রাম। জমাদ্দার বাড়ি বিল লাগোয়াই। তিনি সেদিকে তাকান। দেখতে দেখতে আলোয় আলোয় ভরে উঠেছে সেখানে। নিশ্চয়ই ডাকাতেরা হানা দিয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে আইন শৃঙ্খলার চরম অবনতি চোখে পড়ার মতো। বিগত সরকারের আমলে দুর্নীতি, অপরাধ আর চাটুকারিতায় পুলিশ সম্পৃক্ত থাকায় এখন কেউ আর তাদের মূল্যায়নই করতে চাইছে না। সাধারণ মানুষের কাছে তাদের সম্মান গ্রাম্য পুলিশের চেয়েও কমে গেছে। এই সুযোগে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধীরা সক্রিয় হয়ে উঠছে। এলাকার বিল ঘেঁষা কোনো না কোনো বাড়িতে প্রায়ই ডাকাতি হচ্ছে। আকাশে কাঙ্ক্ষিত বিজলি চমকানোয় জমাদ্দার বাড়ির আলো সেভাবে আর দেখা যায় না। চিল্লাচিল্লি শব্দও আসছে না আগের মতো। আঁধারটা যেন অপেক্ষাকৃত বেড়ে গেছে। গত এক সপ্তাহ ধরে নিয়মিত আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির আভাস দিলেও বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না। আকাশে বিদ্যুৎ চমকানোয় মন খুশিতে ভরে ওঠে হারাধন পালের। বৃষ্টি না হওয়ায় আমের গুটি ঝরে যাচ্ছে, মাঠ ফেটে চৌচির। পানির অভাবে অনেক চাষি ফসল বুনতে পারছে না। দুটি শেয়াল ঝোপের ভেতর থেকে লড়াই করতে করতে একেবারে হারাধন পালের কাছে চলে আসে। তারা একে অপরকে কামড়িয়ে যাচ্ছে অনবরত। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধেয়ে আসে বৃষ্টির ঝাঁক। শেয়াল দুটি লড়াই থামিয়ে দৌড়ে যায় শিমুল গাছের নিচে। ভিজে একাকার হারাধন পাল।
আশেপাশে এমন কোনো গাছ নেই যার তলে দাঁড়িয়ে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। শিমুল গাছটি থাকলেও পাতা না থাকায় তার গোড়ায় দাঁড়ানো আর না দাঁড়ানো একই কথা। তবুও কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো ভেবে তিনিও যান শিমুল গাছের দিকে। বিদ্যুৎ চমকানিতে খেয়াল করেন শিয়াল দুটি তাদের বাচ্চাগুলোকে বৃষ্টির পানি থেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। দুজন এমনভাবে নিজেদের শরীর দিয়ে আগলে রেখেছে যেন বৃষ্টির ফোঁটা বাচ্চাদের গায়ে না লাগে। অথচ কিছুক্ষণ আগে এই দুজনের মধ্যেই কি ভীষণ যুদ্ধ। হারাধন পাল ভাবেন এরা নিশ্চয়ই বাচ্চাগুলোর বাবা মা, সব কিছুর ঊর্ধ্বে তাদের সন্তানেরা। বনের পশু হয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য ভুলে বাচ্চাদের বাঁচাতে শিয়াল বাবা মায়ের প্রকৃতির সাথে সে কি যুদ্ধ। হঠাৎ হারাধন পালের মনটা কেঁদে ওঠে তার ছেলেদের জন্য। নিশ্চয়ই তারাও বাবার জন্য কান্নাকাটি করছে। বাবা ছাড়া সন্তানদের অবস্থা কি হয় তা বহুবার চাক্ষুষ করেছেন তিনি। স্ত্রীর ওপর অভিমান করে নিজে আত্মহত্যা দিলে সন্তানদের অবস্থা কি হবে? চাহিদা যাই বাড়ুক তা তো সংসারের জন্যে, তার ছেলেদের ভবিষ্যতের জন্যে। তারাই তো হারাধন পালের সব কিছু। চোখের সামনে আগামী দিনগুলি যখন একের পর এক ভেসে ওঠে তখন আর এক মুহূর্ত দেরি করে না। আত্মহত্যের সিদ্ধান্ত বাদ দিয়ে রেল লাইনের স্লিপারের ওপর বিছানো গামছাটা হাতে তুলে নেন। সেটি নিংড়িয়ে মাথার ওপর দিয়ে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করেন। সকল ভয় এসে ততক্ষণে জড়ো হয়েছে মনের কোণে। এতক্ষণ এই ভয়গুলো তাকে বশ করতে পারেনি, কিন্তু এখন যেন আর ছাড়বে না। রেল লাইনের দুপাশের ঝোপঝাড় বাতাসে দুলে উঠলেই মনে হয় এক্ষুনি কেউ এসে ধরে ফেলবে। তিনি কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে যখন বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন তখন পশ্চিম দিক থেকে একটা অদ্ভুত আলো ধেয়ে আসে তার দিকে।